চলে এসেছি পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে। তো আমার চ্যানেলে যারা ভিডিও ক্লাসগুলো ফলো করছো সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আর যে সমস্যার বা গাণিতিক সমস্যার ক্লাসগুলো করাচ্ছি তোমরা ভালো করে দেখে সমস্যাগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তো দেখবে আমার চ্যানেলে আলো থেকে সব ভিডিও ক্লাস থাকলেও দুটো অধ্যায়ের ভিডিও ক্লাস থিওরি ক্লাস করানো নেই। একটা হলো আলোকীয় যন্ত্র, একটা হচ্ছে আলোক বিচ্ছুরণ। তো গত বছর সেগুলো করে হয়ে ওঠা হয়নি। তো আমি আলোকীয় যন্ত্র থেকে যে প্রধান জায়গাটা, আলোকীয় যন্ত্রের মধ্যে আছে সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আর নববীক্ষণ যন্ত্র, প্রতিসারক নববীক্ষণ যন্ত্র। তো সেই জায়গাগুলো আমি একটু ভালো করে করিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে। এরপর আমি এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানের ভিডিও করব। তো তার আগে ভেবে নিলাম থিওরি ক্লাসটা একটু করিয়ে নিই, যাতে তোমাদের বুঝে নিতে অসুবিধে না হয় থিওরি অংশটা। তো বাকি যে অংশগুলো আছে চোখ সংক্রান্ত, যেগুলো তোমরা মাধ্যমিক লেভেলেই পড়েছো, চোখের বিভিন্ন ত্রুটি, অবশ্যই চোখের গাণিতিক সমস্যাগুলো আমি বুঝিয়ে দেবো ভালো করে, এবং কিভাবে ত্রুটি দূরীকরণের ক্ষেত্রে বিভিন্ন লেন্স ব্যবহার করা হয় এবং তাদের পাওয়ার কিভাবে নির্ধারণ করা হয় সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো তার আগে থিওরি যে অংশটা প্রধান সেটা হচ্ছে নববীক্ষণ, যৌগিক অনুবীক্ষণ, সরল অনুবীক্ষণ বা এই বীক্ষণ কথাটার অর্থ কী এবং বীক্ষণ কোণ কী, এবং সেখান থেকে আমাদের বিবর্ধন ক্ষমতা বা ম্যাগনিফাইং পাওয়ার ক্যালকুলেট করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু কথা বলবো এবং কিছু প্রমাণ করাবো। আজকের ক্লাসের সেগুলোই হলো প্রধান বিষয়বস্তু। তো তোমরা খুব মন দিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তোমরা সকলে দেখছো এবং বুঝে নেওয়ার চেষ্টা করছো আমার ক্লাস দেখে, আমার খুব ভালো লাগছে। অনেকেই জানাচ্ছ, যারা নতুন এসছো তারা অবশ্যই জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। তো চলো শুরু করি আজকের ক্লাস, আলোকীয় যন্ত্রাদি। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। তার আগে আমাদের শিখে নিতে হবে বীক্ষণ কোণ। তো কোনো একটা লেন্সে কোনো একটা লেন্স রাখা হয়েছে, আমরা উত্তল লেন্স ধরে এই ছবিটা আঁকছি। বীক্ষণ কোণ মানে কোনো একটা প্রতিবিম্ব কত কোণে চোখে আলো এসে পৌঁছচ্ছে বা কত কোণে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বীক্ষণ কোণ বলা হচ্ছে, বা বস্তুর ক্ষেত্রেও বস্তুটা কত কোণ করে আমাদের চোখে আলো এসে পড়ছে। তো এই দুটোর উপর ভিত্তি করেই আমরা বিবর্ধন ক্ষমতা বা ম্যাগনিফাইং পাওয়ার ক্যালকুলেট করব। তো বীক্ষণ কোণ, ধরো কোনো একটা অবজেক্ট আছে, পিকিউ কোনো একটা বস্তু। তো পিকিউ থেকে যে রশ্মিটা আসছে সেটা আলোক কেন্দ্র যে কোণটা করবে সেটাকে আমরা আলফা কোণ বলবো, ঠিক আছে। আর ধরো কোনো একটা প্রতিবিম্বর ক্ষেত্রেও বিটা কোণ বলবো, সেটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ। তাহলে বস্তুর ক্ষেত্রে বীক্ষণ কোণ আলফা। বস্তু থেকে আলোটা আমাদের চোখে কত কোণে এসে পৌঁছচ্ছে বা লেন্সের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলো সেটা হলো বীক্ষণ কোণ। আর প্রতিবিম্বের ক্ষেত্রে বীক্ষণ কোণকে আমরা বিটা দিয়ে লিখব। তো এই যে বীক্ষণ কোণের ট্যানজেন্ট, এদের রেশিওকেই বলা হবে বিবর্ধন ক্ষমতা বা ম্যাগনিফাইং পাওয়ার। তো বিবর্ধন ক্ষমতা হবে আলোকীয় যন্ত্রের, যেটা আমাদের প্রতি ক্ষেত্রে বার করতে হবে, বিবর্ধন ক্ষমতা সেটা হলো m tan বিটা বাই tan আলফা। এটা হচ্ছে কোনো আলোকীয় যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বা ম্যাগনিফাইং পাওয়ার নির্ণয় করার সূত্র। তো কি বললাম, প্রতিবিম্বের ক্ষেত্রে একটা বীক্ষণ কোণ পাবো সেটা হলো বিটা, বস্তুর ক্ষেত্রে বীক্ষণ কোণ পাবো সেটা হলো আলফা। তো এবার প্রতিবিম্বটা যত কোণে করছে আমরা সবসময় প্রথম ক্ষেত্রে যেটা শিখবো দুটো জিনিস, একটা হলো স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিং। দুটো কথা আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে, স্বাভাবিক দৃষ্টিতে
ফোকাসিং, এই কথাটার অর্থ হলো আমরা অসীম দূরত্বে ফোকাস করব, দূরের কোনো বস্তুকে দেখার ক্ষেত্রে এটা আমরা ফোকাস করব, এটাকে তার মানে এটার অর্থ হচ্ছে অসীমে ফোকাসিং। এটা একটা মানে দূরবিন্দু, অসীম মানে দূরবিন্দু, যেটা জানি সুস্থ ব্যক্তির দূরবিন্দু অসীম, আর নিকট বিন্দু হচ্ছে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে 25 সেন্টিমিটার, যেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখব। আর একটা হচ্ছে নিকট বিন্দুতে ফোকাসিং। নিকট বিন্দুতে ফোকাসিং এর ক্ষেত্রে বোঝাবে ডি দূরত্বে, মানে সবচেয়ে কাছের দূরত্বে কোন একজন সুস্থ ব্যক্তি খালি চোখে চশমা ছাড়া যে দূরত্ব অবধি সে স্পষ্ট দেখতে পায়, সুস্থ ব্যক্তির ক্ষেত্রে ডি দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে মানে ইমেজটা ডি দূরত্বে তৈরি হবে, প্রতিবিম্বের অবস্থান হবে ডি দূরত্বে চোখ থেকে, ডিটা হচ্ছে 25 সেন্টিমিটার ফর অ্যাডাল্ট, অ্যান্ড ফর চিলড্রেন দিস ইজ 7 সেন্টিমিটার। আমাদের যদি কোনো ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে দেয় তাহলে 7 সেন্টিমিটার ধরে আমরা প্রবলেমটা সলভ করব। তো যাই হোক, তো তোমাদের আমি অনেক দূর থেকে ক্লাস করাচ্ছি, তোমরা অনেকে দেখছো থিওরিটিক্যাল ভিডিও, তোমরা একটু খুঁজবে, যদি কোনো চ্যাপ্টার খুঁজে না পাও আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে প্লেলিস্টের যে লিঙ্কটা সেটা শেয়ার করে দেবো। তো সেটা তোমাদের কাজ, যদি খুঁজে না পাও তাহলে আমাকে বলবে, খুঁজে পাবো। অনেক ভিডিও, প্রায় আমার চ্যানেলে 350টার মতন ভিডিও আছে, 350, প্রায় 350টা, কম বেশি নয়, কমই হবে একটু, 35-40 হতে পারে, ওই 350-র কাছাকাছি। তো আমাদের যেটা আলোচনা চলছিল, তাহলে দুটো ফোকাসিং আমরা পড়বো, স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিং মানে অসীম দূরত্বে ফোকাসিং, আর নিকট বিন্দুতে ফোকাসিং হচ্ছে ডি দূরত্ব বা 25 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হবে। তো প্রথম আমাদের যেটা আলোচনার বিষয় সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র আমরা সবাই দেখেছি কম বেশি, আমরা সবাই আতশ কাঁচ দেখেছি, তাই না? আতশ কাঁচটাকে বলা হয় সরল অনুবীক্ষণ যন্ত্র। তো সরল অনুবীক্ষণ যন্ত্র কিভাবে এর বিবর্ধন আমরা দেখেছি, একটা লেখাকে যখন পড়ি জ্যোতিষীরা হাত দেখে, ম্যাগনিফাই হয় হাতের রেখাগুলো, বা কোনো ছোট ছোট অক্ষরকে দেখার জন্য আমরা আতশ কাঁচ ব্যবহার করে থাকি, সেই আতশ কাঁচকেই সরল অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ বলা হয়। আতশ কাঁচ মানে উত্তল লেন্স। তো আতশ কাঁচের ক্ষেত্রে এই ম্যাগনিফাইং পাওয়ারটা কত হয় সেটা একটু আমরা ক্যালকুলেট করি এবার। তাহলে ম্যাগনিফাইং পাওয়ার কি, প্রতিবিম্বের বীক্ষণ কোণের ট্যানজেন্ট এবং বস্তুর বীক্ষণ কোণের ট্যানজেন্ট, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার। তো আমরা একটু ছবি আঁকি। আতশ কাঁচের বা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করতে গেলে কোনো একটা বস্তুকে তার যে ফোকাস তার মধ্যে স্থাপন করতে হয়। তো আমরা ছবিটা আঁকতে জানি, তোমরা সবাই লেন্সে পড়েছো সেটা। এখানে একটা এসে ফোকাস দিয়ে চলে গেল, আর একটা যাবে হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে, তাদের আমরা বিপরীত দিকে বাড়িয়ে দেবো, তার ফলে এটা পি কিউ, এটা স্মল পি কিউ, এটা কেন্দ্র ও। ছবিটা ক্লিয়ার আসছে? তো প্রতিবিম্বের যে বীক্ষণ কোণ, প্রতিবিম্বের যেটা বীক্ষণ কোণ সেটা হচ্ছে বিটা। এবার প্রতিবিম্বের জায়গায় যদি বস্তুটাকে রাখি, প্রতিবিম্বের স্থানে মানে এই দূরত্বটা কত, নিকট বিন্দুতে ফোকাসিং, তার মানে এটা যে ভি প্রতিবিম্ব দূরত্ব সেটাই কিন্তু ডি। আমরা সবসময় সরল অনুবীক্ষণ যন্ত্রে নিকট বিন্দুতেই ফোকাসিং করি, মানে ইমেজটা যে জায়গায় লেন্সটাকে রাখলে দেখছি স্পষ্ট, তার মানে সেটা নিকট বিন্দুতে অবস্থান করছে প্রতিবিম্বটা, মানে 25 সেন্টিমিটার দূরে চোখ থেকে।
তো এটা ডি। তাহলে নিকট বিন্দুতে অবস্থিত যে প্রতিবিম্ব সেটা কত কোণ করলো, এবং প্রতিবিম্বের অবস্থানে যদি বস্তু রাখা হয় তাহলে সেটা যে কোণ করবে সেই কোণটা হচ্ছে আলফা। তার মানে এইখানে যদি বস্তুটা থাকতো তাহলে সে যে কোণটা করতো এই ছোট কোণটা, সেই ছোট কোণটা হচ্ছে আলফা। এটাকে আমরা পি কিউ দিয়ে রিপ্লেস করছি, মানে প্রতিবিম্বের অবস্থানে বস্তু রাখলে যে কোণ করলো সেটা হচ্ছে আলফা, আর প্রতিবিম্ব যে কোণ করলো সেটা হচ্ছে বিটা। তাহলে আমরা যে কোণটা পেয়েছি একটু দেখে নিই, ছবিটা একবার স্পষ্ট করে এঁকে নিই। এটা স্মল পি কিউ, এটা ও, এটা ডি, আর প্রতিবিম্বের অবস্থানে বস্তুকে রেখেছি পি ক্যাপিটাল কিউকে। তাহলে এই কোণটা হচ্ছে বিটা। এখানে রাখলে কেন্দ্রে যে কোণ করলো সেই কোণটা হলো আলফা। তাহলে আমাদের ম্যাগনিফাইং পাওয়ারের সূত্র কি? ট্যান বিটা বাই ট্যান আলফা। তাহলে এখানে আমরা এম পেয়ে যাচ্ছি ট্যান বিটা বাই ট্যান আলফা সমান পেয়ে যাচ্ছি পি কিউ বাই ডি বাই আমাদের ক্যাপিটাল পি কিউ বাই আমাদের ডি। ওকে, তার মানে পি কিউ বাই পি কিউ, যেটাকে আমরা পি কিউ বাই পি কিউকে যদি নর্মালি লিখি তাহলে আমরা এই ছবি থেকে লিখতে পারি। দেখো এখানে আমাদের ও কিউটা হচ্ছে ইউ, আর ও স্মল কিউটা হচ্ছে ভি মানে ডি। এবার এই ছবি অনুসারে আমরা যদি এই ছবিটা ভাবি, এখানে পি কিউ ছিল, এখানে স্মল পি কিউ ছিল, তাহলে যদি আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ অনুসারে লিখি তাহলে লিখতে পারি পি কিউ বাই পি কিউ ইকুয়ালস টু, আমাদের লেখা যায় হচ্ছে ও কিউ বাই ও স্মল কিউ, না ও ক্যাপিটাল কিউ। তাহলে আমাদের এটা চলে এলো এখান থেকে আমাদের ভি বাই ইউ, মানে যেটা রৈখিক বিবর্ধনের সূত্র, মানে এখানে আসছে ডি বাই ইউ। ওকে, তো এবার আমরা ইউটা কি করে বার করে বসাবো সেটা একটু দেখে নেব। তো লেন্সের সূত্র অনুসারে আমরা দেখে নাও তোমরা, আমি একটুখানি মুছে দেবো। তো লেন্সের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো এই জায়গাটা মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আমরা লিখতে পারি এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে 1/v মেন সূত্রটা কি, -1/u = 1/f। সবগুলো এখানে দেখো ইউটা ভিটা সব নেগেটিভে আছে, তাহলে 1/-d + 1/u = 1/f, কারণ উত্তর লেন্সের ফোকাস প্লাসে হয়। তাহলে 1/u চলে আসছে 1/f + 1/d। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে d বাই ইউটা চলে আসছে, দেখো 1 + d বাই f। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যখন একটা লেন্সকে আমরা ম্যাগনিফাইং গ্লাস হিসাবে ব্যবহার করব বা আতশ কাঁচ হিসাবে ব্যবহার করব, এর ক্ষেত্রে ম্যাগনিফাইং পাওয়ার হয়ে যাচ্ছে 1 + d বাই f। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। আসছে পুরোটা? তো একটু নামিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের ম্যাগনিফাইং পাওয়ার চলে এলো 1 + d বাই f। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমাদের বিবর্ধন ক্ষমতা 1 + d বাই f, এবং এর ক্ষেত্রে f এর মানটা, এর ম্যাগনিফাইং পাওয়ার খুব বেশি বাড়ানো যায় না, কারণ এফটাকে আমরা কমালে এটা বাড়বে। এফকে কত কমাবো, যত ছোটই হোক এটা নির্দিষ্ট মানের থেকে ছোট হয় না, সেই জন্য এম এর মানটা খুব বেশি পাওয়া যায় না, বেশি গুণ বিবর্ধিত করা যায় না। এই কারণে আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটা এরপর দেখে নেবো, যেটা আমরা পরীক্ষাগারে ব্যবহার করি, বিভিন্ন ল্যাবে ব্যবহার করি, এরমভাবে চোখ রেখে দেখি, কোনো একটা স্লাইড দেখি, বিভিন্ন রক্তকোষ বা অন্যান্য ক্ষেত্রে দেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তোমরা নিশ্চয়ই করেছো সেটা ল্যাবে।
তো সেটা করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি, এবং তার ক্ষেত্রে যে টেকনোলজিটা ব্যবহার করা হয় তার ম্যাগনিফাইং পাওয়ার কত হয়, যেটা পরীক্ষায় আসে খুব, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কীভাবে আসছে সেটা দেখাতে হবে এবং শিখে নিতে হবে ভালো করে। তো এটা আমরা শিখে নিলাম, কোন একটা লেন্স যখন আতশ কাঁচের মতো কাজ করবে, মানে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে, সেই লেন্সের ক্ষেত্রে এমটা অবশ্যই অসৎ বিবর্ধিত হলে 1+d/f হবে। তাহলে এটাই হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা রাশিমালা। এরপর আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটা দেখে নেব, তার আগে একটু পরিষ্কার করে নিই। পরবর্তী আমাদের আলোচনার বিষয় যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। কেন আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তৈরি করলাম? কারণ সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে ম্যাগনিফাইং পাওয়ারটা খুব বেশি বাড়ানো যায় না, বা ম্যাগনিফাই খুব বেশি করা যায় না। বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে আমাদের শুধুমাত্র আতশ কাঁচ দিয়ে ম্যাগনিফাই করলে চলবে না, আরও বড় চাই আমরা, আরও বেশি পরিমাণ, মানে ছোট ছোট অণুজীবের ক্ষেত্রে যখন আমরা ধরো ব্যাকটেরিয়াকে দেখছি, তার ক্ষেত্রে আমরা কখনোই আতশ কাঁচের সাহায্য নিতে পারবো না, তার জন্য আরও শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। তো তার জন্য আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা রক্তকোষ দেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু আতশ কাঁচ দিয়ে পরীক্ষা করলে চলবে না, আমাদের তার জন্য আরও বেশি বড় হবে, ম্যাগনিফাই হবে এমন কোনো যন্ত্রের দরকার। তো তার জন্য আমরা একটু শিখে নিয়ে পারি। তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের দুটো লেন্স থাকে। প্রথম যে লেন্স সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ বা অভিলক্ষ্য বা অবজেক্টিভ লেন্স, যার কাছে আমরা ধরো এখন চোখ দিয়ে দেখি, স্লাইডটা যার তলায় রাখি সেটা হলো অবজেক্টিভ, মানে অবজেক্টটা বস্তুটা কার কাছে থাকছে, স্লাইডটা যার কাছে থাকবে সেটা হলো অবজেক্টিভ লেন্স। তো বস্তুটাকে এর যে ফোকাস FO, এদিকেও আছে FO, মোটামুটি মাপগুলো তো ঠিক নিতে হবে। তো একটা বস্তুকে যেটা রাখবো, বস্তুটা যেটা প্রতিবিম্ব তৈরি করবো PQ, সেটা স্থাপন করতে হবে অভিলক্ষ্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বাইরে, মানে এটা হলো UO। অভিলক্ষ্য লেন্স থেকে বস্তুর দূরত্ব, মানে স্লাইড যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ফোকাসের যেন বাইরে থাকে, নালে কিন্তু মুশকিল, মানে সদ্বিম্ব গঠন। মানে UO থাকবে F আর 2F0 মধ্যে, FO আর 2FO এই দুটোর মধ্যে আমাকে বস্তুটাকে স্থাপন করতে হবে। এবার তাহলে কি হবে, এখান থেকে একটা সমান্তরাল এলো, এখান দিয়ে গেল, এই যাচ্ছে, আলোক কেন্দ্র দিয়ে একটা আসবে, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি করলো। প্রতিবিম্ব যেটা তৈরি করলো সেটা ফার্স্ট ইমেজ, এটা হলো P1Q1। এবার আমরা যদি, এবার এটা গিয়ে পড়বে দ্বিতীয় লেন্সের ওপর, দ্বিতীয় লেন্সটা এখানে রাখা আছে, যেটাকে বলা হয় অভিনেত্র। আমরা এখান থেকে চোখ রেখে দেখব, এখান থেকে চোখ রেখে দেখব প্রতিবিম্বটা কেমন হলো। যদি আমরা চাই নিকট বিন্দুতে ফোকাসিং, মানে কোন একটা ফাইনাইট ডিস্টেন্সে ফোকাসিং, সাধারণত এর ক্ষেত্রে এটাই করা হয়। তো কী হতে হবে, ফাইনাইট ডিস্টেন্সে ফোকাসিং মানে এমন জায়গায় প্রতিবিম্ব তৈরি করবে সেই জন্য এই লেন্সের খুব কাছে হয়। তাহলে কি হবে, এর যে ফোকাস বিন্দু ধরে এখানে আছে, এটাকে বলা হচ্ছে অভিনেত্র। আইপিস লেন্স, তাহলে এর সৃষ্ট প্রতিবিম্বটা যদি এর ফোকাসের মধ্যে চলে যায়, তাহলে ফোকাসের ভেতরে থাকলে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে, মানে এই দিকে একটা প্রতিবিম্ব পাবো। তাহলে সেটা কেমন হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রতিবিম্বটা এখানে হবে,
এবার কি করতে হবে, এই যে পয়েন্টগুলো এগুলো জুড়ে দেবো, ছবিটা পরীক্ষায় আসে, তোমরা একটু প্র্যাকটিস করবে ভালো করে। আর এটাকেও জুড়তে হবে। তাহলে প্রথম লেন্সের সাপেক্ষে, প্রথম লেন্স অবজেক্টিভ লেন্সের সাপেক্ষে P1 Q1 হলো প্রতিবিম্ব, আর অভিনেত্র লেন্সের সাপেক্ষে যেখানে আমরা চোখ রেখে দেখছি ওপরের লেন্সটা, সেই লেন্সের সাপেক্ষে P1 Q1টা বস্তু, তার প্রতিবিম্ব হচ্ছে P2 Q2। ছবিটা ক্লিয়ার আসছে তো? হ্যাঁ। তো তাতে করে এবার প্রথম লেন্সের সাপেক্ষে প্রথম প্রতিবিম্বর দূরত্ব এটা হচ্ছে এই অবধি, এটা হলো VO। প্রথম লেন্স যেটা প্রতিবিম্ব করেছে P1 Q1 সেটাকে বস্তু হিসাবে ধরবে, তাহলে এইটা হচ্ছে UE মানে E ফর আইপিস, আর এটা হচ্ছে দ্বিতীয় লেন্সের প্রতিবিম্ব এটা, তাহলে দ্বিতীয় লেন্সের সাপেক্ষে প্রতিবিম্ব দূরত্ব এটা VE, যেটা কিন্তু D এর সমান নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে, ওটাকে আমরা D ধরেই করব, মানে 25 সেন্টিমিটার দূরে অন্তিম প্রতিবিম্ব পাওয়া যাবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। ছবিটা প্র্যাকটিস করবে ভালো করে, এটাকে তোমরা এখানেও দেখাতে পারো, প্রতিবিম্বটা পেয়েছো একটু, তাহলে বড় করে আঁকতে হবে, এটাকে এদিকে একটু সরিয়ে নে এরকম করে এখানে দেখাতে পারো, তাও হবে। আমি জাস্ট দেখালাম বোঝানোর জন্য, তোমরা বইতে ফলো করবে ছবিটা। তো এবার এর ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতাটা কত হয় সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে বিবর্ধন মানে দুবার বিবর্ধন হচ্ছে, প্রথম লেন্সে একবার, দ্বিতীয় লেন্সে একবার, দিয়ে দুটোকে গুণ করে দেবো, তাহলে ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে যাব। তো প্রথম মানে ও লেন্সের ক্ষেত্রে1/VO মাইনাস 1/-UO, কেন মাইনাস হলো, এই লেন্সের সাপেক্ষে দিকটা প্লাস, তাহলে ভিওটা প্লাসের দিকে আছে, আর এদিকটা মাইনাস, তাহলে ইউওটা মাইনাসে আছে, কাজ টু 1/F। উত্তর লেন্সের ফোকাস প্লাসে হয়, তাই F4 আগে প্লাস বসেছে। তাহলে এখান থেকে আমরা এটাকে ভি দিয়ে গুণ করছি, তাহলে 1+VO/UO সমান চলে আসছে VO/FO। আর ভিও মানেই তো এম, তাহলে এটা হলো MO ইকুয়ালস টু VO/FO মাইনাস 1। তাহলে প্রথম লেন্সের বিবর্ধন ক্ষমতা চলে এলো এটা। এবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এখানে লিখছি ই লেন্সের ক্ষেত্রে 1/VE মানে মাইনাস ভি, এটার সাপেক্ষে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে দেখো VE মাইনাসে UU মাইনাসে, তাহলে মাইনাস 1/-UE কাজ টু 1/FE। ওকে, তাহলে এখান থেকে আমরা এমটা বার করব, তার জন্য এগেন আমি এটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে -1 প্লাস VE/UE ইকুয়ালস টু 1/FE। তাহলে VE/UE চলে আসছে আমাদের কত, এখান থেকে এখানে ভি আছে একটা, ভি দিয়ে গুণ করেছি, তাহলে 1+VE/FE। এবার এখানে দেখো ভিটা হচ্ছে নিকট বিন্দুতে ফোকাসিং এর ক্ষেত্রে ভিটা ডি এর সমান, তাহলে ME চলে এলো 1+D/FE। তাহলে আইপিস লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফাইং পাওয়ার বা বিবর্ধন চলে এলো, সুতরাং মোট বিবর্ধন M সমান এর ক্ষেত্রে এটা, তাহলে MO ইন্টু ME, তাহলে M চলে এলো VO/FO মাইনাস 1 ইন্টু 1+D/FE। আমরা দেখতেই পাচ্ছি FO আর FEটা যত ছোট হবে, FO আর FEটা যত ছোট হবে তত কিন্তু ম্যাগনিফাইং পাওয়ার বা বিবর্ধন ক্ষমতা বাড়বে। আর দুটো লেন্সের মধ্যবর্তী দূরত্ব মানে গ্যাপ যেটা, সেটাকে যদি আমরা L বলি, তাহলে L চলে আসছে এখান থেকে দেখো VO+UE
ভিও প্লাস ইউই, ইউইর মানটা আমরা এখান থেকে বার করে নিতে পারি। ইউইর মানটা যদি আমরা ওখান থেকে বার করি তাহলে আসছে আমাদের ইউই সমান চলে আসছে, যাই হোক ওখান থেকে যে ভ্যালুটা আসবে ইউইর মানটা এখান থেকে বার করে সূত্র বসিয়ে, আমি কোনো ফর্মুলা দিয়ে যাচ্ছি না, ওটা আসছে ওখান থেকে ডিএফই বাই মানে ডি যদি বসাই তাহলে ওখান থেকে যেটা আসছে আমি তাও দেখিয়ে দিই তোমাদের। এটা আসছে 1/ইউই সমান আসছে, দেখো 1/ইউই সমান কত আসছে 1/ভিই প্লাস 1/এফই, তাহলে 1/ভিই মানে 1/ডি প্লাস 1/এফই, তাহলে এটা চলে এলো ডি প্লাস এফই বাই ডি এফই। তাহলে এল এর ভ্যালুটা যাতে আমরা পেয়ে গেলাম, এল এর যে ভ্যালুটা পেলাম লেন্সের দুটোর ব্যবধান এল হয়ে গেল ভিও প্লাস ডি এফই বাই ডি প্লাস এফই। তাহলে এই হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার রাশিমালা এবং দুটো লেন্সের যে মধ্যবর্তী ব্যবধান তার রাশিমালা আমি স্পষ্টভাবে করিয়ে দিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, বুঝে নিতে কোনো অসুবিধা হবে না। তো এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী যে আলোচনার টপিক, সেটা হলো নববীক্ষণ যন্ত্র মানে আকাশ দেখা। অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রেই আমরা দেখব এবং নিকট বিন্দু, তো এটাতে অসীমে ফোকাসিং সাধারণত আমরা করি না। অসীমে ফোকাসিং করলে কি হবে, এর যেটা ইমেজ হবে যেখানে তৈরি হবে সেখানেই এফই থাকতে হবে। তাহলে এইভাবে এলো দিয়ে অসীমে মানে সমান্তরাল হয়ে বেরিয়ে চলে যাবে। তোমরা যদি বলো আমি ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে, তো এটা তোমরা একটু করে নাও। তো করে নেওয়ার পর আমরা অসীমে ফোকাসিংয়ের জায়গাটা একবার আমি দেখিয়ে দিয়ে নববীক্ষণে চলে যাব। তাহলে এটা হচ্ছে নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে, কথাটা লিখে দিই এখানে, নিকট বিন্দুতে ফোকাসিং। তার ক্ষেত্রে কিভাবে আমরা করব সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো, অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে কি হবে, প্রথম লেন্স যেখানে প্রতিবিম্ব করবে মানে P1 Q1টা কোথায় তৈরি হতে হবে, মানে ফাইনাল ইমেজটা অসীম মানে সমান্তরাল রশ্মি যাবে। তাহলে এই P1 Q1টা যেখানে হয়েছে সেটা হতে হবে অভিনেত্র লেন্সের ফোকাস যদি হয় তাহলে ফোকাসে বস্তু থাকলে কোথায় মিলিত হয়, অসীমে মিলিত হয়, তাহলে তার ক্ষেত্রে ছবিটা একটু পাল্টে যাবে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই জায়গা শুধু এই জায়গাটুকুনি চেঞ্জ হবে, আমি জায়গাটা মুছে দিলাম, তোমরা দেখে নিয়েছো আশা করি সকলে নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে কেমন ছবি হয়। তো অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা একটু দেখিয়ে দিই। এই হলো P1 Q1, এখানে লিখি নাহলে ধরবে না, আর Q1টাই হবে FE যদি হয় তাহলে এই যে লেন্সে এসে পড়লো এটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিং বা অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে। তাহলে এই রশ্মিগুলো পরস্পর এখানে তো মিলিত হবে না, অসীমে মিলিত হবে মানে আমরা দেখাতেই পারবো না, সেক্ষেত্রে ছবিটা হয়ে যাবে এরকম। এই রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাবে। তাহলে সমান্তরাল রশ্মি কোথায় গিয়ে মিলিত হয়, অসীমে। তাহলে এটা হচ্ছে অসীমে ফোকাসিং বা অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে বা স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিং এর ক্ষেত্রে এটা, ঠিক আছে। অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে আমাদের এটা ক্যালকুলেশন করা হয় না, আমরা ম্যাগনিফাইং পাওয়ার সবসময় নিকট বিন্দুতে ফোকাসিং বা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে করি, কারণ কখনোই আমরা এই আমাদের মাইক্রোস্কোপ দিয়ে আকাশ দেখব না, তো আমরা সবসময় ক্ষুদ্র পদার্থকেই দেখব। তার জন্যে এই ছবিটা প্র্যাকটিস করে রাখতে পারো, কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদের অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নববীক্ষণ যন্ত্র, যেটা পরবর্তী আলোচনার বিষয়। তো তোমরা করে নাও, তো আমি একটু দেখে নাও বিষয়টা, আমি ফিরে আসছি একটু সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর। তো ফিরে এসেছি আমি শুরু করতে প্রতিসারক নববীক্ষণ যন্ত্র। নভ মানে আকাশ, নববীক্ষণ মানে রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। টেলিস্কোপ মানে অনেক দূর অবধি আমরা দেখতে পাবো,
দূরের নক্ষত্রগুলোকে ফোকাসিং করার ক্ষেত্রে বিভিন্ন গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বা অন্যান্য বিভিন্ন নক্ষত্র ফোকাসিং করব, বা চাঁদের ক্ষেত্রে চাঁদের গর্ত দেখতে আমাদের সাহায্য করবে, বা বিভিন্ন গ্রহ যখন খুব পৃথিবীর কাছে চলে আসে সেগুলোকে দেখতে গেলেও আমরা এই নববীক্ষণ যন্ত্র ব্যবহার করি। বিভিন্ন স্কুলে এগুলো থাকে, বিভিন্ন ছাত্রদের বিভিন্ন অনুষ্ঠানে এগুলো দেখানো হয়। তো যাই হোক, চলো আমরা প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের কার্যনীতিটা বুঝে নিই এবং তার বিবর্ধন ক্ষমতা কিভাবে হিসেব করা যায় সেটা একটু ভালো করে দেখে নিই। তো এখানেও আমাদের দুটো লেন্স থাকবে, যেটা আকাশের দিকে করে থাকবে সেটা অভিলক্ষ, যেটাতে আমরা চোখ রেখে দেখব সেটা হচ্ছে অভিনেত্র, একই রকম নাম। তো যেহেতু এখানে দূরের থেকে দূরের কোনো অবজেক্টকে, দূরবর্তী কোনো বস্তুকে আমরা ফোকাস করছি, তাহলে এখানে যে রশ্মিগুলো আসবে সেগুলো হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। চাঁদকে ফোকাস করার ক্ষেত্রে চাঁদ আমাদের থেকে অনেক দূরে আছে, তাই ধরে নেওয়া হচ্ছে এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, তাই এইভাবে দেখালাম। তো তারা যেখানে প্রতিবিম্ব গঠন করে অবশ্যই সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করবে। হলো এটা ফার্স্ট ইমেজ। সেই ইমেজটাকেই অবজেক্ট ধরবে দ্বিতীয় লেন্স, দিয়ে প্রতিবিম্বটা অন্তিমটা কোথায় চাইছি তার উপর নির্ভর করবে। এইটা হচ্ছে আমাদের ভিও, ইউ তো ইনফিনিটি, অসীম, অসীম থেকে আলোক রশ্মি আসছে। ছবিটা ক্লিয়ার আসছে তো? ভালো। একটু বেঁকে গেছে লেন্সটা, তোমরা একটু সোজা করে নিও, বেঁকা লেন্স এঁকে ফেলেছি। যাই হোক, তো যদি আমরা সসীম দূরত্বে ফোকাসিং করতে চাই, নিকট বিন্দুতে ফোকাসিং, ধর এখানে ইমেজ পাবো, তাহলে আগেরটার মতনই ছবি অনেকটা, কিন্তু এদিকটা প্যারালালই আসছে। এগুলোকে জুড়ে দিতে হবে। সবগুলোকে জুড়ে দিতে হবে, স্কেল ধরে তোমরা সুন্দর করে আঁকবে। আমি জাস্ট রাফলি দেখিয়ে দিচ্ছি, ছবিটা হয়তো খুব ভালো হচ্ছে না, কিন্তু বুঝে যাওয়ার জন্য যথেষ্ট মনে হয় আমার কাছে। তো এখান থেকে আমরা দেখব এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, এটা আইপিস লেন্স, এটা হচ্ছে নিকট বিন্দুতে ফোকাসিং। আমি দুটো ছবি আঁকবো, দুটোই এখানে করা হয় তার জন্য। তো এক্ষেত্রে তাহলে এটা ভিও, আর এর এফিটা তাহলে যদি নিকটে করতে হয় তাহলে প্রথম লেন্সটা যেখানে প্রতিবিম্ব করবে সেটাকে অবশ্যই দ্বিতীয়র ফোকাসের ভেতর থাকতে হবে, তাহলে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব হবে। তাহলে এটা এফও, এফই, তাহলে এইটুকুনি হচ্ছে ইউই, আর এটা হচ্ছে আমাদের ভিই সমান ডি। তো এখানে যেহেতু অসীমে বস্তু, তাই এই কোণটাকে আলফা, বস্তুর বীক্ষণ কোণ আলফা আর প্রতিবিম্বর বীক্ষণ কোণ হচ্ছে বিটা। তাহলে আমরা এখানে ট্যান আলফা বাই ট্যান বিটা এগুলো আমরা ক্যালকুলেট করবো, ট্যান বিটা বাই ট্যান আলফা, সরি, তাহলে এম সমান আসছে ট্যান বিটা বাই ট্যান আলফা। কারণ এখানে ইউ ওটা যেহেতু অসীম, তাই ওই সূত্রে বসে আমরা করব না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হিসেব করতে অসুবিধা, তাই এখানে এম এর সাহায্য নেব। তো ট্যান বিটা মানে কি, ছবি থেকে পাচ্ছ দেখো, এটাকে যদি আমরা নাম দিই পি কিউ,
এটা দিলাম P1 Q1, ফাইনাল ইমেজ P1 Q1, তাহলে এটাকে লিখতে পাচ্ছি PQ বাই UE, আর ওটাকে লিখতে পাচ্ছি PQ বাই আমাদের ভিওটাই তো F4 সমান হবে, কারণ সমান্তরালে যেহেতু ফোকাসেই মিলিত হবে, বাই F4, স্মল f অ্যাকচুয়ালি, স্মল f, অবজেক্টিভের ফোকাস দূরত্ব F4 আর আইপিসের হচ্ছে FE, তাহলে এটা চলে আসছে FO বাই UE। তো এবার আমরা যদি দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে ভাবি, 1 বাই আইপি, এটা হচ্ছে অবজেক্ট, এটা এম বেরোলো, তাহলে আমাদের ইউইর মানটা বসাতে হবে। তাহলে আইপিসের ক্ষেত্রে মানে হচ্ছে অভিনেত্র লেন্সে ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি, দেখো 1 বাই মাইনাস ভিই মাইনাস 1 বাই মাইনাস ইউই, আগেরটার মতন এই দিকটা মাইনাসের দিক লেন্সের, মানে অবজেক্টও মাইনাসে আছে, ইমেজও মাইনাসে আছে, ইকুয়ালস টু 1 বাই FE। তাহলে 1 বাই ইউই চলে আসছে 1 বাই ভিই প্লাস 1 বাই FE। এবার ভি মানে হচ্ছে ডি, তাহলে 1 বাই ডি প্লাস 1 বাই FE। তাহলে এখানে আমাদের এটা চলে এলো FO ইন্টু 1 বাই FE প্লাস 1 বাই ডি। এবার আমরা যদি এখান থেকে FEটা কমন নিই, FO বাই FE, 1 বাই FEটা কমন নিলাম, তাহলে 1 প্লাস FE বাই ডি। এটাই হচ্ছে নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা রাশিমালা। নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে নববীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা এটা। এর ক্ষেত্রে এল যেটা হবে, দুটো লেন্সের দূরত্ব যদি এটা এল হয়, তাহলে এল সমান হবে FO প্লাস ইউই। তো ইউইটা এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আসছে, দেখো ইউবি সমান আসছে DFE বাই ডি প্লাস FE। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে আসছে FO প্লাস DFE বাই ডি প্লাস FE। তাহলে নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে নিকট বিন্দুতে ফোকাসিংয়ের ক্ষেত্রে দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব L ইকুয়ালস টু নববীক্ষণ যন্ত্রে নিকট বিন্দুতে ফোকাসিং বা নিকট বিন্দুতে বা 25 সেন্টিমিটার দূরে ফোকাসিংয়ের ক্ষেত্রে আমাদের দুটো লেন্সের যে মধ্যবর্তী দূরত্ব, সেটা কত চলে এলো FO প্লাস DFE বাই ডি প্লাস FE। এটা হচ্ছে প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, যেখানে আমরা লেন্স ব্যবহার করছি। প্রতিফলক নববীক্ষণ যদি হতো, তার ক্ষেত্রে আমরা দর্পণ ব্যবহার করতাম। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে বিবর্ধন ক্ষমতা, এটা হলো বিবর্ধন ক্ষমতা, আর এটা হচ্ছে দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে নিকট বিন্দুতে ফোকাসিং। তো এরপর আমরা দূরবিন্দুতে বা স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিং বা অসীমে ফোকাসিংয়ের ক্ষেত্রে এই রাশিমালাটা কত হয় সেটা একটু দেখে নেব। তো তোমরা ভালো করে দেখে নাও, আমি আবার এরপর ছবিটা এসে আরেকবার একে বুঝিয়ে দেবো বিষয়টা, ততক্ষণ দেখে নাও। এরপর আমরা যেটা বললাম সেটা হচ্ছে অসীমে ফোকাসিং, বা যেটার আর একটা নাম বললাম স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিং করা। তো এই ক্ষেত্রে অন্তিম প্রতিবিম্বটা অসীমে চলে যাবে। তাহলে এখান থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ এলো, দিয়ে লেন্সে এসে পড়লো, অবজেক্টিভ লেন্সে, দিয়ে তারা প্রতিবিম্ব তৈরি করলো ফোকাসে। তাহলে এটা হচ্ছে FO। এবার যদি অন্তিম প্রতিবিম্বটাও অসীমে হতে হয়, অসীমে প্রতিবিম্ব পেতে গেলে বস্তুকে কোথায় থাকতে হয়? ফোকাসে। তাহলে দ্বিতীয় লেন্স যেটা আমরা ব্যবহার করছি, সেটার সাপেক্ষেও এই বিন্দুটাই হবে ফোকাস বিন্দু।
এটাকেই এফইউ হতে হবে। আগে কি ছিল, প্রথম বস্তুর প্রথম লেন্স যে প্রতিবিম্ব করলো সেটা দ্বিতীয় লেন্সের ফোকাসের মধ্যে থাকছিল, ফলে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব পাচ্ছিলাম। তো এবার যদি প্রথম লেন্স যে প্রতিবিম্ব তৈরি করে সেটা দ্বিতীয় লেন্সের যদি ফোকাসে হয় তাহলে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। এগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাবে এবং এদিকেও তাই হবে। ডট ডট করে আমরা বাড়িয়ে দেবো। তোমরা স্কেল দিয়ে ঠিক করে সমান্তরাল করে আঁকবে। আমি একটুখানি বেঁকে চুরে যাচ্ছে, হয়তো যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাহায্যার্থে। তো তাহলে অসীমের ফোকাসিংয়ের ক্ষেত্রে তার মানে প্রথম লেন্সের যে প্রতিবিম্ব যে দূরত্ব এটা, তাহলে এটা হচ্ছে এফও, মানে ভিও যেটা, ভিওটা এফও। আবার এর ক্ষেত্রে যেটা ইউই সেটা হচ্ছে এফই, কারণ প্রথম লেন্সের সাপেক্ষে যেটা প্রতিবিম্ব সেটা দ্বিতীয় সাপেক্ষে বস্তু, মানে দ্বিতীয় থেকে বস্তুর দূরত্ব, মানে ইউ উইথ রেসপেক্ট টু আইপিস লেন্স, এটা ই লেন্স এটা ও লেন্স, তাহলে সেটা ইউই। এবার সেটা কোথায় আছে, ফোকাসে আছে, ফোকাসে থাকলেই সমান্তরাল হবে। তো এই যে কোণটা আমরা পেয়েছি দেখো, তাহলে এটা পেয়েছি পি কিউ, বস্তুর বীক্ষণ কোণ আলফা, প্রতিবিম্বের বীক্ষণ কোণ বিটা, এইটা হচ্ছে এফ ও আর এটা হচ্ছে এফ ই। তাহলে অতএব এই ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা এম সমান ট্যান বিটা বাই ট্যান আলফা সমান দেখো আসছে পি কিউ বাই এফ ই আর পি কিউ বাই এফ ও, মানে এফ ও বাই এফ ই। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিংয়ের ক্ষেত্রে নহবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা এফ ও বাই এফ ই। আর এল কত হবে, এলটা তো এইটা পুরোটা, এল হবে এফ ও প্লাস এফ ই। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিংয়ের ক্ষেত্রে বা অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব এফ ও প্লাস এফ ই আর ম্যাগনিফাইং পাওয়ার এফ ও বাই এফ ই নহবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। ওকে, তো এই হলো আমাদের। হ্যাঁ, আর একটা কথা, আগের যে সূত্র পেয়েছিলাম আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, সেখানে এম যেটা এসছিল, এমটা এসছিল ভিও বাই এফও মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই। তোমরা একটু পারলে ওখানে করে নিও, এটা আমি খেয়াল করা বলা হয়নি। তো প্রথম লেন্সটা এমনভাবে করা হয় যাতে করে এর প্রতিবিম্বটা যেন এর খুব কাছে পড়ে, মানে কাছে হয় যৌগিক অনুবীক্ষণে। তো তার জন্য কি হয়, যৌগিক অনুবীক্ষণের ক্ষেত্রে, এটা স্টার দিয়ে আমি আলাদা করে বলে দিচ্ছি এখানে, তোমরা একটু নোট ডাউন করে নেবে। যৌগিক অঙ্ক করার সময় এই সূত্রতেই করবে, ভুল করে অন্য সূত্র করবেন, এটাকে মডিফাই করে একটা সূত্র আনা যায়। অনুবীক্ষণের ক্ষেত্রে কিন্তু সাধারণ জ্ঞান কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে। আমি অঙ্ক তো করাবো, তখন দেখবে কি দিয়ে করি, এটা দিয়েই আমি করব। যৌগিক অনুবীক্ষণের ক্ষেত্রে ভিও গ্রেটার দ্যান ইউই, মানে প্রথম লেন্সটার প্রতিবিম্ব এমনভাবে করা হয় যাতে করে এই প্রতিবিম্বটা যেন এই লেন্সের খুব কাছে হয়। তাহলে কাছে হলেই কি হবে, সেটার এর ফোকাস দূরত্ব যতই ছোট হোক, দেখো ফোকাস এফও এফই যত ছোট হবে এম তত বাড়বে, কিন্তু এফও এফই যদি ছোটও হয়, এই প্রতিবিম্বটা যদি অনেকটা কাছে করে তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি এফির থেকে মানে কম দূরত্বে চলে যাচ্ছে, মানে ফোকাসের ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য কি, ফোকাসের ভেতরে হলেই তো সদ্বিবর্ধিত হবে। তো সদ্বিবর্ধিত করতে গেলে কিন্তু ভিওটাকে অনেক বড় হতে হবে আর ইউইটাকে অনেক ছোট হতে হবে। তাহলে যেহেতু এল সমান পেয়েছিলাম ভিও প্লাস ইউই, তাই এটাকে আমি প্রায় ভিওর সমান, কারণ ইউইটা ভিওর থেকে অনেক অনেক ছোট সেই হিসেবে দেখলে, সেই জন্যে এমকে অনেক ক্ষেত্রে এল বাই এফও, আবার এল বাই এফওটা এই জিনিসটার মানটা একের থেকে অনেক বড়, সেই জন্য মাইনাস একটাকে বাদ দেওয়া হলো।
আবার এফিটা ক্ষুদ্র বলে ডি বাই এফি একের থেকে অনেক বড়, তাই ওই একটাকেও বাদ দিয়ে এটাকে লেখা যায় ডি বাই এফি। কারণ ভি বাই এফও গ্রেটার দেন 1, ডি বাই এফি গ্রেটার দেন 1, তাই 1গুলোকে আমরা বাদ দিলাম, দিয়ে ম্যাগনিফাইং পাওয়ারের এল বাই এফও ইন্টু ডি বাই এফি। ভুল করেও এই সূত্রে অঙ্ক করবে না, এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, কিছু বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটাই অঙ্ক করবে। কিংবা যেভাবে থিওরিটা করলাম সেভাবে অঙ্ক করাবো, তখন তোমরা দেখতে পাবে আমি কিভাবে করাচ্ছি, সেভাবে তোমরা করবে। তো যাই হোক, নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যেটা প্রতিসারক নববীক্ষণ, তার ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা সসীম এবং অসীম উভয় ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি, এবং এলটা কত হয় ওখানে ছিল এল, মানে নিকট বিন্দুদের ক্ষেত্রে ছিল এফও প্লাস ডিএফি বাই ডি প্লাস এফি, আর ওটা ছিল এফও বাই এফি 1 প্লাস এফি বাই ডি। তো যাই হোক না কেন, তাহলে এই সূত্রগুলো একটু মনে রাখবে তোমরা। হ্যাঁ, সূত্র দিয়ে আর ছবি দুটো প্র্যাকটিস করো, 3টে ছবি, মোট 4টে। সরল অনুবীক্ষণটা খুব বেশি দেয় না, বাকি 3টে পরীক্ষায় কিন্তু আঁকতে দেয়। তো তোমরা কিন্তু ছবিগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এটা তোমাদের কাজ। আর এছাড়াও আমাদের এই অধ্যায়ের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চোখের ত্রুটি সংক্রান্ত গাণিতিক সমস্যা। তো আমি কতগুলো কথা বলছি, সেগুলো একটু মন দিয়ে শোনো। তো আমরা কখন চশমা ব্যবহার করি, এই ধরো চশমাটা, এই চশমাটার কাজ কি? আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমি দূরে খুব ভালো দেখতে পাই না, তো চশমা পরলে দেখতে পাই। তো দূরে আমাদের দূরবিন্দু যেটা, দূরবিন্দু কত, আমাদের রেঞ্জ কি হওয়া উচিত সুস্থ ব্যক্তির ক্ষেত্রে? নিকট বিন্দু 25 সেমি আর দূরবিন্দু অসীম, তো এটা হওয়া উচিত। কিন্তু আমার কি হয়, দূরবিন্দু অসীম, মানে দূরে আমি যদি চাঁদের দিকে তাকাই চশমা ছাড়া, বা দূরের কোনো বাড়ি বা দূরের গাছের দিকে তাকাই, সেটা কিন্তু আবঝা দেখতে লাগে। কেন লাগে? কারণ আমার দূরবিন্দুটা একটু কাছে চলে এসছে। তো চশমা কি করে, এখানে কি ধরনের চশমা ব্যবহার করছি? তো আমরা যে জায়গা অবধি স্পষ্ট দেখতে পাই, চশমা ওই বস্তুর প্রতিবিম্ব ওই স্থানে করে দেয় যেখান পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাই। কি বললাম? চশমা ছাড়া যে ত্রুটি, সেটাই হচ্ছে প্রতিবিম্বর দূরত্ব। চশমা কি করে, আমরা ধরো দূরের একটা বস্তুকে দেখতে চাইছি, তাহলে চশমা কি করবে, ওই দূরের বস্তুটার প্রতিবিম্ব আমরা যেখানে খালি চোখে ভালো দেখতে পাই সেইখানে তার প্রতিবিম্বটা গঠন করবে। ধরো সাপোজ আমার নিকট বিন্দুর দূরত্ব 50 সেমি, সরি দূরবিন্দুর দূরত্ব 50 সেন্টিমিটার, আমি দূরের একটা 200 সেমি দূরে বস্তুকে দেখতে চাইছি, তাহলে চশমা কি করবে, বস্তু দূরত্ব 200 সেমি, তার প্রতিবিম্ব তৈরি করবে 50 সেমিতে। আমি কেন? কারণ আমি 50 সেমি অবধি ভালো দেখতে পাই, তাহলে চশমা পরে আমি ওর 200 সেমিটা দেখতে পাচ্ছি, মানে কি চশমাটা ওই 200 সেমি দূরের বস্তুটার প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছে 50 সেমি দূরত্বে। তাহলে চোখের ত্রুটির ক্ষেত্রে আমাদের দুটো কথা মাথায় রাখতে হবে। যে ত্রুটির কথা বলা থাকবে, নিকট বিন্দু এত দূরে সরে গেছে বা কাছে চলে এসছে, বা দূরবিন্দু কাছে চলে এসছে, এই কথাগুলো বলা থাকবে। সেই ত্রুটি যেটা বলা থাকবে সেই মানটা ভিতে বসবে। আমাদের যে সূত্র 1/v - 1/u = 1/f। ওকে, আমাদের কি মাথায় রাখতে হবে, যেটা ত্রুটি দেওয়া থাকবে সেটা চোখের ত্রুটি, চোখে চশমা ছাড়া যে সমস্যাটা আছে, কত সেমি অবধি দেখতে পায়, সেই দূরত্বটা হবে ভিতে বসবে, মানে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। চশমা পরে যেটা করতে চাইছে, সেই কোন জিনিসকে দেখতে চাইছে, অসীমে দেখতে চাইছে, দূরের জিনিস দেখতে চাইছে, 200 সেমি দূরে দেখতে চাইছে, সেটা যেটা বলা থাকবে, বা কাগজ পড়তে চাইছে নিকটের বিন্দুর সমস্যার ক্ষেত্রে, সেই বিষয়টা বসবে ইউতে। তাহলে ভি কোনটা, ত্রুটি যেটা দেওয়া থাকবে সেটা আমরা ভিতে বসাবো উইথ নেগেটিভ সাইন। কারণ আমরা যদি এরম করে দেখি, তাহলে আমাদের যে চোখের লেন্সের সাপেক্ষে এটা যদি মূল বিন্দু হয়, এদিকটা মাইনাস এদিকটা প্লাস, আমরা সেই হিসাবে ধরে কনসিডার করব, কারণ অবজেক্ট অলওয়েজ মাইনাসে থাকবে। তাহলে আমাদের ফোকাল লেন্থগুলো ঠিকঠাক আসবে, প্লাস উত্তল লেন্স হলে প্লাসে আসবে, অবতল হলে মাইনাসে আসবে। তো ইউ কোনটা হবে, চশমা পরে যেটা করতে চাইছে সেটা আমরা বসাবো ইউতে, আর চশমা ছাড়া যে ত্রুটিটা আছে সেটা বসাবো ভিতে। যেমন একজন ব্যক্তির বলল নিকট বিন্দু 10 সেন্টিমিটারে সরে এসছে, 10 সেমি, সে 25 সেমি দূরে রেখে একটা বই পড়তে চাইছে, তাহলে সে কি ধরনের লেন্স পড়বে, বা ত্রুটি দূর করতে গেলে কি করতে হবে? তাহলে তার নিকট বিন্দু সরে এসছে কাছে, তাহলে তার ক্ষেত্রে লেন্স কি করবে, 25 সেমি দূরে বইতে রাখলে তার প্রতিবিম্বটা 10 সেমি দূরে তৈরি করে দেবে। তাহলে ভি বসবে -10, ইউ বসবে -25, এই দুটো বসাবে,
বসিয়ে এফের একটা চিহ্ন সমেত মান পাবে। যদি এফের মান প্লাসে আসে, কথাটা গুরুত্বপূর্ণ, এফের মান যদি প্লাসে চলে আসে তাহলে বুঝবো এটা আমরা উত্তল লেন্স ব্যবহার করতে হবে এবং তার হাইপারমেট্রোপিয়া ত্রুটিটা হয়েছে, যেটা সেটা অবশ্যই দেখবে দূরবিন্দুর ক্ষেত্রে ওই সমস্যাটা হচ্ছে। অ্যাকচুয়ালি নিকট বিন্দু সরে যাওয়াটাই তো হাইপারমেট্রোপিয়া, আর দূরের ক্ষেত্রে যে সমস্যা হয়েছে, দূরের বিন্দুটা ঠিক আছে, নিকটটা যদি সমস্যা হয় সেটা হাইপারমেট্রোপিয়া। আর মায়োপিয়া মানে কি দূরে দেখতে পাই না, আমার নিজের মায়োপিয়া আছে, আমি দূরে দেখতে পাই না, কাছে বই পড়তে বা বোর্ডে লিখতে খুব আমার সমস্যা হয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে, যদি অত কিছু মনেই রাখতে হবে না, রোগের ব্যাপারটা খেয়ালই রাখবো না, শুধু মনে রাখবো যদি ইউ আর ভি বসিয়ে, তাহলে ভি কোনটা, ত্রুটিটা ভি, আর চশমা পরে যেটা কারেক্ট করতে চাইছি, সেটা হচ্ছে ইউ ভি দুটোই বসবে মাইনাসে। বসানোর পর এফ যদি প্লাসে আসে তাহলে উত্তল লেন্স মানে হাইপারমেট্রোপিয়া রোগ আছে। এফ যদি আসে মাইনাসে তাহলে মায়োপিয়া আছে রোগ, এবং তার ক্ষেত্রে পাওয়ার পি ইকুয়ালস টু 100/f ইন সেন্টিমিটার করে পাওয়ার আমরা ক্যালকুলেট করতে পারবো। 100/f, এফটা কিসে বসবে, সেন্টিমিটারে। যদি এফটা মাইনাসে আসে তাহলে পাওয়ার মাইনাস, মানে অবতল লেন্সের ক্ষমতা মাইনাসে হয়, উত্তল লেন্সের ক্ষমতা প্লাস হয়। তাহলে আবার বলে দিই, যে ত্রুটিটা দেওয়া থাকবে, যে সমস্যা, সেটা বসবে ভিতে। তাহলে চশমা কি করে, যেটা আমরা করতে চাইছি, দূরে দেখতে চাইছি বা এইখানে বই রেখে পড়তে চাইছি, সেই ইচ্ছেটাকে সাহায্য করে প্রতিবিম্ব গঠন করে, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাই। প্রতিবিম্বটা তৈরি হবে কি, আমরা যেখানে চশমা ছাড়া ভালো দেখতে পাই যত দূর, সেখানে প্রতিবিম্ব তৈরি হবে চশমা ব্যবহার করে। ওকে, একটু ক্লিয়ার করে নিও, চেষ্টা করো অঙ্কগুলো করার। আমি তো আছি, নেক্সট ক্লাসে আমি নিশ্চয়ই করিয়ে দেবো অঙ্কর ক্লাস। এই অধ্যায়ের বাকি থিওরিগুলো তোমরা নিজেরা পড়বে, ছোট থেকে পড়ছো, চোখের সব হাবিজাবি বিষয় দেওয়া আছে, বায়োলজিক্যাল বিষয়, ওগুলো তোমরা দেখে নিও। যেগুলো পরীক্ষায় আসে না, যেগুলো আসে সেগুলো আমি বলে দিলাম। এই দুটো টাইপের অঙ্ক আমরা শিখবো, একটা টেলিস্কোপ মাইক্রোস্কোপ রিলেটেড, এবং আমাদের চোখের যে ত্রুটি সেই সংক্রান্ত অঙ্কগুলোই পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। আর ছবিগুলো প্র্যাকটিস করো, ছবি কিন্তু পরীক্ষায় আসে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের রশ্মিচিত্র, নববীক্ষণ যন্ত্রের রশ্মিচিত্র, একটা জিনিস ভালো করে পড়বে, আমাদের রিফ্লেক্টিং আর রিফ্র্যাক্টিং টেলিস্কোপের ক্ষেত্রে রিফ্লেক্টিং মানে প্রতিফলক নববীক্ষণ বা দূরবীক্ষণ, আর প্রতিসারক দূরবীক্ষণ বা নববীক্ষণের ক্ষেত্রে পার্থক্য, মানে কোনটা ভালো। অবশ্যই প্রতিসারকটা ভালো, প্রতিফলকটা ভালো, কারণ প্রতিফলকের ক্ষেত্রে দর্পণ ব্যবহার করি, দামে কম মানে ভালো, তাই তো, দামটা কম দর্পণের, লেন্সের থেকে দর্পণের আমার দামও কম আর মানেও ভালো কেন, কাকলি ফার্নিচার নয়, মানে ভালো কেন বলছি, কারণ ওই লেন্সের ক্ষেত্রে একটা ত্রুটি হয়, সেটা হচ্ছে ক্রোমাটিক অ্যাবারেশন, ঠিক আছে, ক্রোমাটিক অ্যাবারেশন বা বন্যা প্রেরণ ত্রুটি, সেটা কিন্তু প্রতিফলক নববীক্ষণের ক্ষেত্রে ঘটে না। প্রতিসারক নববীক্ষণের ক্ষেত্রে বন্যা প্রেরণ ত্রুটি দেখা যায়, তাহলে দুদিক থেকেই ভালো, দামেও ভালো, দামে কম, আবার মানেও ভালো, অর্থাৎ বন্যা প্রেরণ ত্রুটি ঘটে না, সেই জন্য প্রতিফলক নববীক্ষণ যন্ত্রটা আমরা বেশি পছন্দ করি। তো এই হলো আমাদের আলোচনা, আজকে ক্লাস। পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ে দেখব কতগুলো, একটু দেখে নিই কতগুলো গাণিতিক সমস্যা আছে, চেষ্টা করব করিয়ে দেওয়ার যতগুলো পারা যায়। তো অনেক অঙ্ক আছে দেখতে পাচ্ছি, সব করাবো না, আমি বাছাই কিছু সেট 2 আর হর্স নিউমেরিক্যাল প্রবলেমগুলো করিয়ে দেবো, ঠিক আছে। সব করাতে গেলে তো অনেক সময় লাগে, বুঝতেই পারছো, অনেক সময় বার করতে হয়, রোজ রোজ সময় তো পাওয়া যায় না। তো যতটা পারছি তোমাদের সাহায্য করছি। যদিও ভিডিও ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদেরও বলবে দেখতে, আর বেশি বেশি করে শেয়ার করবে যদি ভালো লাগে। না ভালো লাগলে শেয়ার করতে হবে না, হ্যাঁ, ডিসলাইক করে দিও একটা, তাহলেই হবে। সেটা অনেক পাওয়া, মানে আলটিমেটলি তো আমারই পাওয়া হচ্ছে, ভালো পাওয়া খারাপ পাওয়া দুটোই আমারই। আর তোমাদের একটু সাহায্য করার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে পড়ো, চেষ্টা করলে অনেক কিছু করা যায়, সবাই ভালো করতে পারবে, এটা আমি জানি। তোমরা সকলে মন দিয়ে পড়াশুনো করো, আর এই কথাটা মনে রাখবে, প্রতিসারক প্রতিফলকের ক্ষেত্রে কোনটা, তাহলে প্রতিফলকটা ভালো, দামে কম মানে ভালো, সেই জন্য আমরা প্রতিফলক নববীক্ষণ পছন্দ করি। ওকে, তো চল আজ এই ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশুনো করো, অনেক অনেক প্র্যাকটিস করো। আর একটা কথা, এখনও বইয়ের দোকানে আমি খোঁজ নিলাম, কোনো কোশ্চেন ব্যাংক বা গত বছর আমি র্যাপিড টেস্ট করিয়েছিলাম সাঁতরা পাবলিকেশনের, পুরনো বইগুলোই আসছে। তোমরা ভুল করেও পুরনো বই কিনো না, নতুন বই বেরোলে আমি জানাবো, তখন আমি শুরু করব কোশ্চেন ব্যাংকের। এখন আমি ভেবেছিলাম ছায়া প্রকাশনীর এমসিকিউগুলো সমাধান করাবো, কিন্তু এখন করাচ্ছি না,
কোশ্চেন ব্যাংকটা বেরোক, আমি মডেল ধরে ধরে বা যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি করিয়ে দেবো, যতটা পারবো করিয়ে দেবো। সব পারবো না, হয়তো অনেক সময় লাগে, অনেক অনেক প্রশ্ন থাকে, যতটা পারবো করিয়ে দেওয়ার চেষ্টা করো। তোমরা নিজেরাও পারবে চেষ্টা করলে, আমি এত কষ্ট করে পড়াচ্ছি, পারবে না কেন? নিশ্চয়ই পারবে, এইটুকুনি আমার কনফিডেন্স আছে। তোমরা সকলে ভালো স্টুডেন্ট, শিখিয়ে তো দিচ্ছি, এবার তোমাদের চেষ্টা করতে হবে। আমি তো আছি তোমাদের সাথে চেষ্টা করার জন্য, যতটা পারা যায় সাহায্য দিয়ে পাশে আছি। তো ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, রেজাল্ট কিন্তু ভালো করতে হবে, আর রেজাল্ট ভালো করতেই হবে, এটাই আমাদের মেন টার্গেট। চলো আজ ক্লাস এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর অনেক অনেক মন দিয়ে পড়াশোনা করো, সারাদিন পড়াশোনা করবে, ঠিক আছে? যতটা পারা যায় আর কি, নাহলে তো একটু তো রিল্যাক্সেশন দরকার, নাহলে চলে না। ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই।